চোখ বন্ধ করে এক দীর্ঘশ্বাস ফেললাম। তখনই ইমা আপু আমাকে ডেকে উঠল। আপুর ডাক শুনে হকচকিয়ে তাকালাম। আপু ডেকে উঠল আবার উঁচু গলায়, এই উষা, তুই ওইখানে দাঁড়িয়ে আছিস কেন? আয়, এখানে আয়। আমি চোখের পানি আড়াল করে মুছে তাকালাম। আপুর ডাকটা জুড়ে হয়েছে তার সবার দিকে তাকিয়ে লজ্জা পেলাম। ভাইয়ার সব বন্ধুরা আমার দিকে তাকিয়ে আছে ঘাড় বাঁকিয়ে। আমি সবার এমন তাকানো দেখে লজ্জায় মাথা নিচু করে ফেললাম। আর চোখে তাকিয়ে দেখি ইয়ান ভাইও আমার দিকে তাকিয়ে আছে ভুরু কুঁচকে। আপু আমার হাত বাড়িয়ে ডাকছে। আমি সবার দিকে একবার লজ্জা মিশ্রিতভাবে তাকিয়ে ঘোরাতে ঘোরাতে আপুর পাশে এসে দাঁড়ালাম। আপু আমাকে টেনে বসিয়ে দিল নিজের পাশে। তখন একটা মেয়ে ইমা আপুর উদ্দেশ্য জিজ্ঞাসা করলাম আমি। আপু মুচকি এসে বলল, আমি তার চাচাতো বোন। কথাটা শুনেই আমার চোখটা ছলছল করে উঠল। আপু তাও নিজে আমাকে বোন বলে পরিচয় দিলে কেউ তোমাকে বোন বলে পরিচয় দেয় না। আপু বসেছে ভাইয়ার পাশেই। তারপর আমি সবার দিকে তাকিয়ে ভাইয়ের দিকে তাকালাম, দেখি ভাই আমার দিকে তাকিয়ে আছে। আমি হকচকিয়ে চোখ সরিয়ে নিলাম। ভাইয়ের একটা বন্ধু বলে উঠল, ইহান ভাইয়া কী গান বলতে বলল? ভাই নাকি অনেক সুন্দর গান গাইতে পারে। বিদেশে থাকতে নাকি তাদের গান রেকর্ড করে অনেকবার পাঠিয়েছে। তো এখন নাকি গান গেয়ে শোনাতে হবে, কিন্তু এখন ভাই রাজি হচ্ছে না। সবার অনেক বলার পর জড়াজড়িতে ভাইয়া রাজি হয়ে গেল। ভাই একটা হিন্দি গান গাইলো। আমি আগে কখনো ভাইয়ের গান শুনিনি, আজকে ফার্স্ট শুনলাম। কি অপূর্ব কণ্ঠ ভাইয়ার। মুগ্ধ হয়ে ভাইয়ের গান শুনছিলাম। গালে হাত দিয়ে ঘাড় বাগিয়ে ভাইয়ের মুখের দিকে তাকিয়েছিলাম। পুরোটা সময় খুব সুন্দর করে গান গায় ভাইয়া। এতক্ষণে খারাপ লাগাটা নিমিষে দূর হয়ে গেল ভাইয়ার কণ্ঠে গান শুনে। কিন্তু হিন্দি গানের আগামাথা কিছুই বুঝলাম না। বাংলা হলে ভালো হতো, সেটা তো আর বলতে পারি না, কিন্তু হিন্দি গানও শুনতে ভালো লেগেছে। গান গাওয়া শেষ করে ভাইয়া আমার দিকে তাকালো। আমি গালে হাত দিয়ে তাকিয়েছিলাম, সেটা দেখে ভাইয়া ঠোঁট বাঁকা হাসি দিয়ে ফুটিয়ে তুলল। ইমা আপুর ফোন বাজতেই ফোন নিয়ে আমাদের মাঝখান থেকে উঠে গেল। আমি আর ভাইয়ার মাঝে এখন আপুর জায়গা ফাঁকা। আমি চুপ করে বসে আছি আর সবার দিকে তাকাচ্ছি। সবাই কত শত কথা বলছে, ভাইয়ার গানের প্রশংসা করছে। ভাইয়া সবার সাথে কথা বলছে অনেক। আপু কথা বলতে বলতে আবার এলো আর উল্টো কাজ করলো। আমাকে তার জায়গায় ঠেলে আমার জায়গায় বসে পড়লো, ফোনে কথা বলছে এখনও। আপুর ধাক্কায় আমি ইহান ভাইয়ের ডান হাতের বাহুর সাথে ধাক্কা খেলাম, সাথে আমার বাম হাত গিয়ে পড়ল ভাইয়ের কুলের উপর। ইহান ছোটোবেলার একটা কথা বলে হাসছিল, সেটা হলো ওর ফ্রেন্ড নাহিদ ছোটোবেলায় একটা মেয়ের উপর ক্রাশ খেয়েছিল, আর দুর্ভাগ্যবশত সেই মেয়েটা এসে ইহানকে প্রপোজ করছিল। সেই কথা বলছে আর সবাই হাসছে, আর নাহিদ মুখ গোমড়া করে বসে আছে। তখনই কারোর সাথে ধাক্কা খায় আর কারো হাতের কোলের উপর পড়ে। আবছা অন্ধকারে আলোয় ছাদের নিচের দিকে তাকিয়ে একটা হাত আবিষ্কার করে। এইটা যে মেয়েদের হাত, নরম তুলতুলে হাত। হাতটা অসম্ভব রকমের কাঁপছে। ইয়ার নিজের হাত নিচে থেকে উঠিয়ে হাত দিয়ে স্পর্শ করে পাশে তাকায় ভুরু কুঁচকে। ওর পাশে তো ইমা ছিল, এটা কি ইমার হাত? পাশে তাকিয়ে ঝাটকা খায়, তাড়াতাড়ি হাত ছেড়ে দেয়। উষা বসে ওর পাশে। আমি হাত ছাড়া পেয়ে তাড়াতাড়ি হাত গুটিয়ে একটু সরে বসি। ইহান ভাই আমার দিকে কেমন করে যেন তাকিয়ে আছে। আমি মৃদু স্বরে আস্তে করে ভাইয়াকে বলি, সরি ভাইয়া, আসলে ইমাপু এমনভাবে ধাক্কা দিয়েছিল আমি তাল সামলাতে পারিনি। ভাই আমার দিকে তাকিয়েছিল। ইটস ওকে বলি আমার গল্পে মেতে উঠল। আর আধা ঘন্টার মতো গল্প চলল। 11:30টার দিকে সবার গল্পটা মস্তি শেষ করে নিচে নেমে গেল। সবাই চলে গেছে, আমি যাইনি, কারণ চাচি বলেছে সব আবার ঠিক করে নিচে যেতে হবে। ইমা আপু 5 মিনিটের জন্য আমার পাশে এসে বসছিল, আবার ফোন নিয়ে নিচে নেমে গেছে। ইহান ভাইয়ার বন্ধুদের সাথে চলে গেছে। ইহান নিচে এসে বন্ধুদের থেকে বিদায় নেয়, তারপর নিজের রুমে এসে ঠাস করে শুয়ে পড়ে। ক্লান্ত লাগছে। ওর চোখ বন্ধ করতেই চোখের সামনেই
উষার মুখটা ভেসে ওঠে, তাড়াতাড়ি চোখ খুলে উঠে বসে। উষার মুখ ভেসে উঠল কেন? তাও আবার মলিন মুখ। হঠাৎ করে মনে হলো উষা তো পায়ে ব্যথা। ও তোই আমাদের সাথে ছাদে বসেছিল, নেমে এসেছে কি? নিচে দেখলাম না তো। ইহানের অবচেতন মন কেন যেন উষার জন্য চিন্তা করতে লাগলো। ও বিছানা থেকে নেমে ট্রাউজার আর গেঞ্জি পরে রুমে থেকে বেরিয়ে এলো। তারপর সোজা ছাদে চলে গেল। দেখতে পেল ঠিকই উষা নিচে বিছানা চাদর ভাঁজ করছে আর খুঁড়িয়ে হাঁটছে। ইহান এবার ফোন আনেনি, ফোনটা বিছানায় রেখে এসেছে, তাই লাইট ধরতে পারল না। অন্ধকারে ওর পাশে গিয়ে দাঁড়ালো আর মৃদু স্বরে বলল উষা। আচমকা কারো কণ্ঠ শুনে চমকে পেছনে তাকালাম। অন্ধকারে বুঝতে পারলাম ইহান ভাই। বুকে হাত দিয়ে উপরে নিচে থুতু দিয়ে ভাঁজ করে হাতে নিলাম চাদর। ভাইয়া আপনি এখানে? তুই একা কেন? ইমা কোথায়? আপু তো অনেক আগে চলে গেছে। অন্ধকারে না ভয় পাস? তাহলে একা কেমনে রইলি? ভাইয়ের কথা আমি মৃদু হেসে বললাম। একা ভয় পাই, কিন্তু আমার একাই থাকতে হবে। আমার আর সঙ্গী নাই। ভয়কে জয় করছি দেখেন না, আগেরবারের মতো ভয় পাচ্ছি না। সব জায়গায় তো আমাকে একাই থাকতে হবে। যার বাবা মা একা করে তাকে ফেলে পড়ে চলে গেছে, তার জীবন তো একাই কাটাতে হবে। উষার কথা শুনে ইহান থমকে গেল। অন্ধকারে উষার দিকে তাকিয়ে আছে। এইটুকু বয়সে মেয়েটার কতই না কষ্ট হচ্ছে। উষা কেমন করে যেন কথাটা বলো, যা ইহানের বুকে গিয়ে লাগলো কথাগুলো। ওর চোখের সামনে উষা নিচু করে ফ্লাক্স হাতে নিয়ে ঘুরাতে ঘুরাতে সামনের দিকে যেতে লাগলো। ইহান এক দৃষ্টিতে উষা যাওয়া দেখছে। ওর সামনে উষা সিঁড়ি দিয়ে নেমে গেল। ও সেই দিকে ছাদের মাঝামাঝিতে দাঁড়িয়ে তাকিয়ে রইল। ইহান উষা থেকে চোখ সরিয়ে ছাদের কর্নারে রেলিংয়ের হাত রেখে অন্ধকারের দিকে তাকালো। আমি সব কিছু নিচে রেখে নিজের রুমে চলে এলাম। দরজা চাপিয়ে বিছানায় এসে বসলাম। গ্লাসে পানি ভরে ঢকঢক করে পানি খেয়ে পায়ের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলাম। রক্ত বের হচ্ছে। আবার অনেকক্ষণ হাঁটা হয়েছে যে। হাতের আঙ্গুল দিয়ে পায়ের আঙ্গুল চেপে ধরে রইলাম, যাতে রক্ত বের হতে না পারে। সিঁড়ি দিয়ে আসার সময় আবার উষ্টা খেয়েছিলাম। বিছানায় হেলান দিয়ে চোখ বন্ধ করে আছে, হাত দিয়ে আঙ্গুল চেপে ধরে। হুট করে মনে হলো কেউ আমার হাতটা আঙ্গুল থেকে ছাড়িয়ে নিয়েছে। তাড়াতাড়ি চোখ মেলে তাকিয়ে দেখে আবার সামনে ইহান ভাই বসে আছে। ভাইয়া আমার হাত সরিয়ে দিয়ে নিজের ডান হাত আমার পায়ের দিকে এগিয়ে আনলো। তা দেখে তাড়াতাড়ি আমি পা সরিয়ে নিলাম আর বিশ্বস্ত হয়ে জিজ্ঞেস করলাম, কি করছেন কি ভাই? আপনি এখানে কেন? ভাইয়া কিছু না বলে আমার পা টেনে নিয়েছে, হাতের উপর নিল। আঙ্গুলের দিকে তাকিয়ে থেকে বলল, ইস কি অবস্থা হয়েছে, পায়ের এই অবস্থা নিয়ে এ তো হাঁটাহাঁটি করলি। আমি সেসব কিছু না বলে বললাম, ভাইয়া পা ছাড়ুন, আপনি আমার পা ধরছেন কেন? এবার ভাইয়া রেগে আমার দিকে তাকালো, চোখ গরম করে বলো, চুপ, একটা কথাও শুনতে চাই না, আমাকে আমার কাজ করতে দে। ভাইয়ার ধমক শুনে আমি কথা অফ করে দিলাম। ভাইয়া আমাকে চুপ করে দেখে আমার দিকে তাকিয়ে বাঁকা এসে বলল, গুড। আমি ভীতু চোখের দিকে তাকিয়ে আছি। ভাইয়া একটা মলম নিজের পকেট থেকে বের করে আমার পা নিজের হাঁটুর উপর রেখে খুব যত্ন সহকারে মলম লাগিয়ে দিল। আমি হাঁ করে ভাইয়ার দিকে তাকিয়ে আছি। ইহান উষার পায়ে মলম লাগিয়ে দিচ্ছিল। উষা পা দেখেও থমকে যায়, কত সুন্দর পা। মলম লাগানো শেষ করে উষার দিকে তাকানোর সময় হুট করে উষার পায়ের উপরের দিকে চোখ যায়। অনেকটা উপরে উঠে গেছে ছিলোয়ার। উষার ফর্সা পা দেখা যাচ্ছে। উষার মুখের থেকেও ওর পা বেশি সুন্দর। আমি ভাইয়ার তাকানো দেখে সোজা নিচে পা টেনে নেই। ভাইয়া সেটা দেখে তাড়াতাড়ি উঠে রুম থেকে বেরিয়ে গেল। ইহান নিজের রুমে এসে মাথা চেপে ধরে বসলো। 24 বছর জীবনে প্রথম কোনো নারীর প্রতি এমন অনুভূতি হচ্ছে কেন? নিজের উপর নিজের এতই রাগ হচ্ছে বলে বোঝাতে পারবো না। আমার দৃষ্টি এত খারাপ কবে হলো? আগে তো এমন ছিল না। উষার কাছে গেলে কেন ওর বাকিদের মতো স্বাভাবিক থাকতে পারি না? কই ইমা ইলা ওদের কাছে গেলে তো এমন হয় না। উষা তো আমারও বোন, তাহলে ওকে কেন আমি বোনের নজরে দেখতে পারি না? কেন ওর কাছে গেলে আমার অন্য কিছু মনে হয়?
কেন ওকে বোন ভাবতে কষ্ট হয়? ওর কাছে গেলে আমার অদ্ভুত কিছু অনুভূতির জন্ম হতে থাকে, যা এর আগে কখনো কোনো মেয়ের কাছে গেলে হয়নি। আমার মেয়ে বন্ধু, ছেলে বন্ধু, আগে থেকে অনেক মেয়ের সাথে আমার ওঠা বসা হয়েছে, কিন্তু তখন আমার কাউকে এমন লাগেনি। সবার সাথে আমি নর্মাল বিহেভ করছি, সব মেয়ের কথা বাদ। ফারিয়ার কাছে গেলে আমার এমন লাগে না। সব মেয়েদের মতো ওকেও আমি স্বাভাবিক নিতে পারি। অদ্ভুত কিছু হচ্ছে আমার সাথে, যা আগে কখনো হয়নি। বাড়িতে আসলাম, আসার পরে ফারিয়ার কথা মাথায় আমার আসেই না, শুধু উষার কথাই আসে। মাথা চেপে ধরে চুপ করে বসে আছে, হাত মুষ্টিবদ্ধ করে। কি হচ্ছে ওর সাথে? উষার কাছে গেলে কেন নিজেকে কন্ট্রোল করতে পারছে না? কেন? উষা সম্পর্কে আমার বোন, সেটা আমার মাথায় রাখতে হবে। বিছানা ফেলে রাখা ফোনটা বেজে উঠল। ইহান জানে এখন কে ফোন করেছে। 1 বছর যতবারই ফারিয়া ওকে কল করেছে, প্রতিবারই ইহানের বিরক্তির গলায় কুঁচকে এসেছে। এবারও তার ব্যতিক্রম কিছু হলো না। সে আগের মতোই ফাহিরা নামটা ফোনের স্ক্রিনে দেখে বিরক্ত লাগলো। ফারিয়ার প্রতি এই বিরক্তির কারণ ও আজও বোধগম্য হলো না। মেয়েটা ওকে এত ভালোবাসে, কিন্তু ও কিছুতেই মেয়েটাকে ভালোবাসতে পারছে না। এখনও ওর সঙ্গে ইহানের বরাবরের মতোই বিরক্তি লাগে। ফোন রিসিভ করলো না, ফোনটা বাজতে বাজতে কেটে গেল। সাথে সাথে আবার ফোন এলো। এবার নিজেকে কিছুটা সংযুক্ত করে ফোনটা হাতে নিয়ে রিসিভ করে কানে নিল। হ্যালো বলতেই ওপাশ থেকে ফারিয়া অভিমানী গলাতে বলল, বাড়িতে যেতে যেতে আমাকে ভুলে গেছো ইহান? এইটা কি ঠিক করছো বলো? তোমার জন্য যে একজন সারাদিন ফোন হাতে বসে থাকছে, তুমি কি একটু তাকে মিস করছো না? ফারিয়ার অভিমান গলায় কথা শুনে ইহানের কোনো অনুভূতি হলো না। অনুভূতি শূন্য হয়। এই ফোন কানে নিয়ে দাঁড়িয়ে আছে, ওর মাথাতে এখনও উষার কথাই ভাবাচ্ছে। ইহান, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ না? ইহানের কোনো সাড়া শব্দ না পেয়ে ফারিয়া আবার জিজ্ঞেস করলো। ইহান সমস্ত চিন্তাভাবনা একপাশে ফেলে ফারিয়াকে বলল, তেমন কিছু না ফারিয়া, আমি খুবই বিজি ছিলাম। এতদিন পরে দেশে আসছি, সবাইকে নিয়ে ব্যস্ত ছিলাম, তাই তোমাকে আর কল করা হয়নি। সরি। ফারিয়া মৃদু হেসে বলল, ইটস ওকে বেবি, আমি রাগ করিনি, কিন্তু তোমাকে খুব বেশি মিস করছি। তুমি কত আমাকে এমনিতেই মিস করো না, তারপরে দেশে গেছো, আমাকে আবার ভুলে যেও না। উত্তরে ইহান কিছু বলল না। ফারিয়া নিজের মতো বকবক করেই যাচ্ছে। ইহান হুম হা হু বলে কথা শেষ করলো। ফারিয়া ইহানের গার্লফ্রেন্ড। 1 বছর ধরে ওদের রিলেশন চলছে। ফারিয়ার বাড়িও বাংলাদেশে, কিন্তু ওরা ফ্যামিলি সহ বিদেশে থাকে। ইহান ওইখানে যাওয়ার পর ফারিয়ার সাথে সাক্ষাৎ, ফারিয়ার সাথে বন্ধুত্ব হয়। একদিন হুট করে ফারিয়াকে প্রপোজ করে বসে, সাথে সাথে না করে দেয়, কারণ ফারিয়ার প্রতি ওর কোনো আকর্ষণই ছিল না। কখনোই ওকে সে হিসাবে দেখেনি, সবসময় একজন ভালো বন্ধু হিসেবে দেখেছে। ফারিয়া মানতে নারাজ। বাবা মার একমাত্র মেয়ে হয়, খুব আদরের হয়, এটা মানতে পারে না, একদম ভেঙে পড়ে। তবুও আমি মানতে পারি না, কারণ ওর উপর আমার কোনো অনুভূতি কাজই করে না। ও আমার হাতে পায়ে ধরে বলে আমাকে ছাড়া বাঁচবে না, কিন্তু আমি ওকে সাফ সাফ জানিয়ে দেই, দেখো ফারিয়া, আমি তোমাকে শুধু একজন বন্ধু ভাবি, এর থেকে বেশি কিছু আমি ভাবতে পারবো না। তোমাকে বন্ধু থেকে বেশি আমার কখনোই বেশি কিছু মনে হয় না। ফারিয়া আমার হাত ধরে বলে, কিন্তু আমি যে তোমাকে অনেক বেশি কিছু ভাবি, অন্তর থেকে ভালোবাসি। প্রথম যেদিন তোমাকে দেখেছি সেদিনই হৃদয়ে স্থান পেয়েছো, কিন্তু বলতে পারিনি। ভেবেছি তোমার সাথে থেকে বন্ধু করে তোমার মনে জায়গা করে নেব, কিন্তু এতদিন আমি তোমার মনে একটু জায়গা করে নিতে পারিনি। এটা আমি মানতে পারছি না। তুমি আমাকে গ্রহণ করো প্লিজ, আমি বাঁচতে পারবো না তোমাকে ছাড়া। নাকের জল চোখের জল এক করে কেঁদে ভালোবাসা বলছিল। তবুও আমি ওকে ফিরিয়ে দেই, শুধু বন্ধু হিসাবে সাপোর্ট করে চলে এসেছি, ভালোবাসতে পারিনি। কেন যেন ওর প্রতি আমার ভালোবাসাটা আসে না। একজন বন্ধু হিসাবে যতটুকু ভালোবাসা দরকার, ততটুকু এর বেশি আমি করতে পারিনি। সেদিন ফিরিয়ে দেওয়ার পর অতিরিক্ত ভেঙে পড়ে, আর জেদের বশে ফারিয়া
মারাত্মক ডিসিশন নেয়, সেটা হলো সুসাইড করার চেষ্টা করে। এইটা শুনে আমার বুকের ভেতর ধক করে ওঠে। আমি ছুটে ওর হসপিটালে গিয়েছিলাম। সেখানে যাওয়ার পর আমাকে সম্মুখীন হতে হয় অপমানের, সাথে দোষারোপ করতে থাকে। এই অবস্থার জন্য দায়ী আমি। ফারিয়ার কিছু হলে উনি আমাকে ছাড়বেন না। কী করব বুঝতে পারি না। ফারিয়া আল্লাহর রহমতে সুস্থ হয়, আর তারপর এক প্রকার বাধ্য হয়ে আমি ফারিয়াকে গার্লফ্রেন্ড হিসেবে অ্যাকসেপ্ট করি। এক প্রকার বাধ্য হয়ে আমি ফারিয়ার প্রপোজে অ্যাকসেপ্ট করি, কিন্তু ওর জন্য আমার মনের কোণে একটুও ভালোবাসা তৈরি হয় না। ফারিয়া জোর করে আমার হাত ধরে ঘুরে আমার কাঁধে মাথা রাখতো, তবুও আমার দিক থেকে অনুভূতি শূন্য। ওকে আমি বন্ধুর চেয়েও বেশি কিছু ভাবতে পারি না। আমি খুব একটা দেখা করতাম না, লেখাপড়ার চাপে ওসব বলে ওর সাথে দেখা করাটা কমিয়ে দিলাম। ওদের পাশে আমাদের বাসা ছিল, আমি সেইটাও সরিয়ে নিলাম, কারণ এখন ওর অবস্থিত আমার বিরক্ত লাগে। বাসা সরিয়ে আনার 3 মাস পর ওর সাথে দেখা করি, তাও আমাকে ব্ল্যাকমেল করে দেখা করায়। দেখা হলে জড়িয়ে ধরার জন্য কিস করার সুযোগ খুঁজতো। আমি অনেক কষ্টে এসব থেকে বাঁচতাম। বিয়ের আগে আমি এসব কিছুই করতে চাই না এইসব বলতাম, কিন্তু ফারিয়া অন্য ধরনের। ও চাইতো অনেক কিছু করতে, সাথে অন্য গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে আমাকে দেখাতো। তারা তাদের গার্লফ্রেন্ডের সাথে খুব ফ্রি রাস্তাঘাটে চুম্বন করছে, জড়িয়ে ধরছে। বিদেশে অবশ্য এসব রাস্তাঘাটে চলে। বিয়ের আগে তারা বেড পার্টনার হয়েছে অনেকবার। অনেকবার আমাকে দিয়ে করাতে চেয়েছে, কিন্তু আমাকে ফারিয়া বাগে আনতে পারতো না। দেশে আসা 2 মাস আগে তো আমাকে বলে ফেললো ফারিয়া, তুমি এখনও আমাকে মন থেকে ভালোবাসতে পারো নাই, তাই না ইহান? আমি সাথে সাথে মাথা নেড়ে হ্যাঁ বলায় জানিয়ে দিতেই ফারিয়া যেন বিস্ময়কে চমক সীমায় পৌঁছে গেল। তুমি এত তাড়াতাড়ি স্বীকার করতে পারলে? যেটা সত্যি সেটা বলতে আমি কখনোই সংকোচ করি না। রাগ করে ফারিয়া 1 সপ্তাহ আমার সাথে কথা বলেনি। ও ভেবেছিল হয়তো নিজে থেকে ফোন দিব, কিন্তু আমার ওর সাথে দূরত্ব করতেই পছন্দ করি। আমি আর কথা বলার বা রাগ ভাঙানোর জন্য ফোন না দেখা করার চেষ্টাও করিনি। আমি আরও 1 সপ্তাহ শান্তিতেই ছিলাম। 1 সপ্তাহ পর সে নিজেই এসে সব মিটমাট করে চলে যায়, সাথে অভিমান করে বলে, তুমি আমাকে একটুও ভালোবাসো না ইহান। আমার কমতি বলো? আমি যথেষ্ট সুন্দরী, অনেকে আমার জন্য পাগল, তাহলে কেন বন্ধুর থেকে বেশি ভাবতে পারছো না? আমি নির্বাক হয়েছিলাম, কি বলবো। তারপর আমাদের দেখা হয় না। শেষ দেখা এয়ারপোর্টে, হুট করে এসে কেঁদে কেঁদে মুখ লাল করে ফেলে। আমি কেন বাংলাদেশে যাচ্ছি বলে বলে মাথা খেয়ে ফেলে। আমি একটা কথাই বলি, আমার তো যেতেই হবে। এটা তো আমার দেশ নয়, এখানে কিছুদিনের অতিথি মাত্র আমি। তাহলে আমার কি হবে সেটা তুমি জানো। তোমার জন্য যদি আমাকে বাংলাদেশে যেতে হয় আমি তাই যাব। অপেক্ষা করো, আমি খুবই শিগগিরই দেশে আসব। না আসলেও সমস্যা নাই, কি বলবে? কিছু না, বাসায় যাও। আমি ওর সাথে আর কথা না বাড়িয়ে ভেতরে চলে যাই। আমার গল্পটি যদি একটু হলেও ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করুন প্লিজ। সবাইকে ধন্যবাদ।